এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, 221B হ্যারিসন রোড থেকে বলছি। আমি সুমিতেন্দ্র, আর আমার সাথে রয়েছে প্রত্যয়। আজ আপনারা শুনবেন পারমিতা চ্যাটার্জির লেখা একটা হাড় হিম করা ভূতের গল্প, জঙ্গলের আড়ালে। গল্পের বিভিন্ন চরিত্রে রয়েছে সৌরভ, প্রত্যয় আর আমি সুমিতেন্দ্র। আর দেরি না করে তাহলে আজকের পর্বের গল্পটা শুনে নেওয়া যাক। বিজ্ঞানের সাথে অপার্থিব জগতের দ্বন্দ্ব চিরকালীন। বিজ্ঞান তার যুক্তি তর্ক দিয়ে কোনো ঘটনার সত্যতা যেভাবে যাচাই করে, সেই একই ঘটনাকে অতি প্রাকৃতিক বিদ্যায় পারদর্শী মানুষেরা ঠিক তার উল্টোটা বলে থাকেন, যদিও তাদের কাছেও রয়েছে যথেষ্ট প্রমাণ আর যুক্তি। মানুষ তার সুবিধা মতো বা স্বভাব অনুযায়ী যে কোনো একজনের পক্ষ নেয়। প্রায় বছর 15 আগে ঠিক এই রকমই একটা অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলাম আমি আর আমার বন্ধু তীর্থ, পেশায় উকিল। আপনাদের আমার পরিচয়টাও একটু দিয়ে রাখি। আমি সন্দীপ, কলেজে পড়াই। আমাদের দুই বন্ধুর একটা নেশা ছিল। সুযোগ পেলেই আমরা প্রত্যন্ত গ্রাম বা গভীর জঙ্গলে ঘুরতে বেরিয়ে যেতাম। জায়গার হদিশ অবশ্য তীর্থই দিত। সেবার ঠিক হলো গৌহাটির জাতিঙ্গা নামে এক পাহাড় ঘেরা সবুজ প্রকৃতির কোলে প্রত্যন্ত গ্রামে ঘুরতে যাওয়া হবে। এই জায়গাটা মনোনীত করার পেছনে একটা বিশেষ কারণ ছিল। এই রূপসী গ্রামের পাহাড়ের আনাচে কানাচে লুকিয়ে আছে এক গভীর রহস্য। শোনা যায় অমাবস্যার রাতে এখানে এমন কিছু ঘটে যার কারণে পরের দিন সকালে সেখানে প্রচুর পাখির মৃতদেহ পাওয়া যায়। যদিও বিজ্ঞান এর জন্য প্রকৃতির পরিবর্তনকেই কারণ হিসেবে মানে, কিন্তু সেখানকার স্থানীয় মানুষের ধারণা যে কোনো বিশেষ অভিশাপের কারণে এই ঘটনা ঘটে। আমরা দুই বন্ধু ব্যাপারটা একবার নিজের চোখে দেখার জন্য রওনা দিলাম জাতিঙ্গার উদ্দেশ্যে। সেখানে গিয়ে যখন পৌঁছালাম তখন প্রায় বিকেল। জাতিঙ্গা নদীকে ঘিরে গ্রামটা গড়ে উঠেছে বলে এই নাম। স্টেশনটা মোটামুটি উন্নত। চারিদিকে একবার চোখ বুলিয়ে নিতেই চোখ মন দুটোই যেন আরাম পেল। কি অপূর্ব সৌন্দর্য জায়গাটার! চারিদিকে যতদূর চোখ যায় শুধু সবুজ পাহাড়, মাথাগুলো কুয়াশায় ঢাকা। স্টেশনে নেমে আমরা একটা ঘুমটি মতো চায়ের দোকান থেকে চা খেলাম। এই গাড়িটাতে এলেন বুঝি? তা কোথা থেকে আসা হলো? কলকাতা থেকে। আচ্ছা কাকা, এখানে থাকার কোনো জায়গা আছে? ভদ্রলোক মাথা চুলকানোর পর খানিকক্ষণ কিছু একটা চিন্তা করলেন, তারপর বললেন, আসলে এখানে থাকার জায়গার কোনো অভাব নেই, তবে এই সময়টাতে ভিড়টা একটু বেশি থাকে। তবে হোটেল পাওয়া মুশকিল। তবে ঝালর নামে একটা জঙ্গল আছে, একটু বাইরের দিকে আর কি। সেই জঙ্গলের কাছেই একটা হোটেল আছে, ওইটা ফাঁকাই পড়ে থাকে। বাইরের দিকে তো লোকজন কম আর কি। তাহলে তো সোজা ওখানে গেলেই হয়, কি বল? ওই হট্টগোল থেকে যখন কয়েকটা দিন নিশ্চিন্তে কাটাতে এসেছি, তখন একটু নিলিবিলিতেই না হয় থাকা যাক। সেখান থেকে রওনা দিয়ে আমরা যখন ঝালরে এসে পৌঁছালাম তখন অন্ধকার নেমেছে। লোকটা ঠিকই বলেছে, হোটেলটাতে দু একটা পরিবার বাদে আর কেউ ছিল না। আমাদের জন্য দোতলার একটা ঘর বরাদ্দ করা হলো। রেজিস্টারে নাম ঠিকানা এন্ট্রি করার সময় হোটেল ম্যানেজার আমাদেরকে জিজ্ঞাসা করলেন, আপনারা কি কাল সকালেই হোটেল ছেড়ে দেবেন?
নাকি রাতেও থাকবেন? না না, সকালে কেন ছেড়ে দেবো? আমরা তো ঠিক করেছি এখানে 3-4 দিন থাকবো। হঠাৎ এ কথা? না না, সেরকম কিছু নয়। ঘর এখানে যথেষ্ট পরিমাণে আছে। আসলে বাকি বোর্ডাররা কাল চলে যাবেন, আর কাল সন্ধ্যায় এখানকার কর্মচারীদেরও ছুটি। তাদেরকে আপনারা আবার পাবেন পরশু সকালে। কিন্তু কেন? আসলে স্যার, আপনারা এই জায়গা সম্পর্কে কতটুকু জানেন জানি না। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের কোনো তুলনা হয় না, কিন্তু এতটুকু বলেই ভদ্রলোক থামলেন। কি হলো, থেমে গেলেন কেন? বলুন। আসলে স্যার, এখানকার অন্যান্য হোটেলগুলোতে লোক থাকে, কিন্তু এই ঝালরে আমাবস্যার রাতে কেউ থাকে না। এই জঙ্গলটা ভালো না। লোকে বলে এটা নাকি অভিশপ্ত। আমি আর তীর্থ দুজনেই একসাথে হেসে উঠলাম। আরে ওসব নিয়ে আমরা চিন্তা করি না। আরে মশাই, আপনাদের জাতিঙ্গার রহস্য নিজে চোখে দেখবো বলেই তো এখানে আসা। আপনাদের হাসি পাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। বছর 3 আগে আমিও যখন প্রথম এসছিলাম, তখন আমিও আপনাদের মতোই হেসেছিলাম। কিন্তু সে বছর আমার সাথে যা ঘটেছিল, সেটা ভাবলে পরে আজও আমার রক্ত হিম হয়ে যায়। কতবার ভেবেছি চাকরি ছেড়ে চলে যাব, কিন্তু এই বাজারে বুঝতেই পারছেন। যদি কোনো আপত্তি না থাকে তাহলে কি মানে ঠিক কি হয়েছিল জানতে পারি? ভদ্রলোক আমাদের জন্য চায়ের অর্ডার দিলেন। বারান্দায় 3টে বেতের চেয়ারে বসলাম। আমাদের সামনে দিয়েই একটা সরু লাল ইটের রাস্তা চলে গেছে জঙ্গলের দিকে। আমাদের দুজনকে 2টো সিগারেট দিয়ে তিনি নিজেও একটা ধরালেন। তারপর তাতে বেশ কয়েকটা লম্বা টান দিয়ে বলতে শুরু করলেন। এখানে প্রায় বছর 3 আগে আসি। আমি যেদিন এখানে জয়েন করি, সেদিন আগের ম্যানেজার উপস্থিত ছিলেন। তিনিও আমাকে আমাবস্যার রাতের ব্যাপারে সাবধানও করেছিলেন। বয়সজ্যেষ্ঠ মানুষ, মুখে কিছু না বললেও মনে মনে হেসেছিলাম। প্রথম আমাবস্যায় কর্মচারীরা সব চলে গেলেও আমি এক প্রকার জেদ করেই থেকে গিয়েছিলাম। বুঝতেই পারছেন, কম বয়স, ইয়াং ব্লাড, ওসব তুড়ি মেরে উড়িয়ে দিয়ে দুবার ভাবিও না। কিন্তু পৃথিবীতে এমন অনেক কিছুই আছে যা আমাদের বুদ্ধির গণ্ডির বাইরে। আমার একটা অদ্ভুত নেশা আছে। আমি কখনো কখনো রাতের বেলা ছবি আঁকি। সেদিনও খাওয়া দাওয়ার পরে নিজের ঘরে বসে ছবি আঁকছিলাম। আমার ঘরটা হোটেলের ঠিক পেছনের দিকে। ঠান্ডা তখনও সেভাবে পড়েনি। রাত তখন প্রায় 1:30 বাজে। ঘরটা দোতলায়, তাই রাতের নিস্তব্ধতার মধ্যে যে কোনো শব্দই খুব স্পষ্ট শোনা যায়। হঠাৎ জঙ্গলের দিক থেকে প্রচণ্ড শব্দ আমার কানে এলো। কোনো বড় গাছ পড়ে গেলে যেরকম শব্দ শোনা যায়, ঠিক সেই রকম। আমি তাড়াতাড়ি আমার জঙ্গলের দিকের জানলাটার সামনে এসে দাঁড়ালাম। জঙ্গলের দিকে চোখ পড়তেই দেখলাম সমস্ত গাছগুলো এমনভাবে দুলছে, ঠিক যেন একদল বনু দামাল হাতি তাণ্ডব চালাচ্ছে জঙ্গলের ভেতরে। অথচ বিশ্বাস করুন, বাইরে তখন কোনো হাওয়া ছিল না। আর এখানে যে হাতির উপদ্রব নেই, সেটা আমি আগেই জানতাম। ব্যাপারটা আমার বেশ অবাক লাগলেও তখনও কিন্তু ভয় পাইনি আমি জানলাটা ইচ্ছে করেই বন্ধ করলাম না। নিজের জায়গায় ফিরে এসে আবার আঁকায় মন দিলাম। কিছুক্ষণ বাদে ঘটল একটা সাংঘাতিক ঘটনা। জানলা দিয়ে বাইরে থেকে একটু কিছু ছিটকে এসে আমার পায়ের কাছে পড়ল। আমি সামান্য ঝুঁকে দেখলাম সেটা একটা পাখি। সম্পূর্ণ মরেনি সেটা। শরীরটা তখনও যন্ত্রণায় ছটফট করছে। গলার কাছে বেশ কিছুটা মাংস খোপলানো, ছিটে ছিটে রক্ত বেরোচ্ছে। কিন্তু এত রাতে একটা আধমরা পাখি আপনার ঘরে কে ছুঁড়ে ফেলতে যাবে? আর আপনি বললেন আপনার ঘরটা দোতলায়, তাহলে কাজটা খুব একটা সহজ নয়। মানুষ ছাড়া অন্য কোনো জন্তুর পক্ষে কি এ কাজ সম্ভব? আমারও একই প্রশ্ন। অন্য কোনো জন্তু পাখির এই অবস্থা করতেই পারে, কিন্তু তার পক্ষে সেটা দোতলায় ছুঁড়ে মারা সম্ভব নয়।
এসব নানা চিন্তা করছি, হঠাৎ দোতলার বারান্দায় একটা শব্দ শুনতে পেলাম। মনে হলো কেউ খুব শক্ত কিছু একটা দিয়ে মেঝেতে টোকা মারছে। এবার কিন্তু আমার বেশ ভয় লাগলো। সবার সাথে চলে গেলেই হয়তো ভালো হতো। দরজাটা খুলে যে বারান্দায় বেরিয়ে দেখব, সেটাও সাহস করে উঠতে পারছি না। আওয়াজটা কিন্তু তখনও হয়েই চলেছে, কখনো বাড়ছে আবার কখনো কমছে। এতক্ষণ তাও সব ঠিকঠাক ছিল। এবার টোকা পড়ল আমার দরজায়। একবার নয়, বেশ কয়েকবার। আমার তখন কি অবস্থা আশা করি বুঝতে পারছেন। আমি প্রায় জড়ভরতের মতো দাঁড়িয়ে আছি ঘরের মাঝে, আর আমার ঘরের মেঝেতে পড়ে আছে অর্ধ মৃত পাখিটা। কিছুক্ষণের মধ্যে দরজার টোকাটা ধাক্কায় পরিণত হলো। সেই ধাক্কায় শুধু দরজা নয়, সমস্ত ঘরটা যেন কেঁপে উঠেছে। দাম করে এবারে খুলে গেল সেটা, আর সাথে সাথে একটা দমকা হাওয়া ঘরের মধ্যে ঢুকে আমাকে যেন কয়েক হাত দূরে ছিটকে ফেলে দিল। পরক্ষণেই সমস্ত পরিবেশ শান্ত। আমি আমি প্রচন্ড ভয় আর কৌতূহল নিয়ে তাকালাম দরজার দিকে। বারান্দাটা ঘুটঘুটে অন্ধকার, হালকা হাওয়ায় পর্দাটা দুলছে। ঘরের ভিতরেও সেরকম জোরালো কোনো আলো ছিল না, শুধু আমার আঁকার ক্যানভাসের ওপরে শেড দেওয়া বাল্ব ঝুলছিল। সেটারই আলো তেরছাভাবে পড়ছে মেঝের সামান্য জায়গায়। কিন্তু এরপর আমার চোখের সামনে যা ঘটল, সেটা আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না। আমার সাথে না ঘটলে হয়তো আমার পক্ষেও বিশ্বাস করা কঠিন হতো না। আমি দেখলাম একটা লিকলিকের লাল সরু লালা রসে সিক্ত জীব দরজার চৌকাঠ বেরিয়েছে। আমার ঘরে ঢুকে ঠিক ঠিক আমার পায়ের পাশ থেকে সে মৃত পাখিটাকে জড়িয়ে আবার একই পথে ঘর থেকে বেরিয়ে গেল। আর সহ্য করতে না পেরে আমি জ্ঞান হারালাম। পরের দিন আমার কর্মচারীরা ঘরের মেঝেতেই আমাকে পায়। তারপর থেকে আর কখনো আমাবস্যার রাতে এখানে থাকিনি মশাই। বলতে পারেন থাকার কথা ভাবতেও পারি না। তাই আপনাদেরকে সাবধান করছিলাম। চায়ের শেষ ভাগটুকু শেষ করে কাপটা সামনের টেবিলে নামিয়ে রাখতে রাখতে তীর্থ বলল, আপনি তো মশাই আমাদের কৌতূহলটা বাড়িয়ে দিলেন। সমস্ত ঘটনা শুনে মনে হচ্ছে এখানে না আসলে মনে হচ্ছে মানব জন্মটাই বৃথা থেকে যেত। তীর্থর রসিকতায় ভদ্রলোক যে কিছুটা অসন্তুষ্ট হয়েছেন সেটা বোঝা গেল। সেই কলেজ জীবন থেকে ওর এই একই বদ অভ্যাস। আমি ব্যাপারটাতে সেখানে ইতি টানার জন্য তড়িঘড়ি বলে উঠলাম, অনেকটা রাত হয়ে গেছে, আমরা বরং নিজেদের ঘরে গিয়ে একটু বিশ্রাম করি। আপনি বরং আমাদের রাতের খাবারটা তাড়াতাড়ি পাঠিয়ে দেবেন। আজ আর বেশি রাত করব না, শুয়ে পড়ব। ভদ্রলোক ঘাড় নেড়ে সায় দিলেন। সেদিন রাতে রুটি, বেগুন ভাজা, ডিমের কষা আর গাজরের হালুয়া দিয়ে ডিনার সারলাম। আমি আর তীর্থ মিলে ঠিক করলাম পরের দিন সকাল সকাল ঝালর জঙ্গলটা একবার ঘুরে দেখব। সারাদিনের ক্লান্তিতে কখন যে রাত পেরিয়ে ভোর হয়ে গেল আমরা টেরই পেলাম না। পরের দিন সকালে চা খেয়ে স্নান সেরে যখন নিচে নামলাম তখন সকাল প্রায় 8টা। আমাদের সিঁড়ি দিয়ে নামতে দেখেই ম্যানেজার হাসি মুখে বললেন, সুপ্রভাত সুপ্রভাত। কাল রাতে ভালো ঘুম হয়েছিল? কোনো অসুবিধা হয়নি তো? না না, অসুবিধা হবে কেন, আপনাদের ব্যবস্থা তো দারুণ, তবে ঠান্ডাটা একটু বেশি লাগছে। আসলে আপনারা কলকাতায় থাকেন তো, কিন্তু গরমকালে এখানে কেউ খুব একটা আসে না। আপনারা এখানেই ব্রেকফাস্ট করবেন তো? না, সেসবের কোনো দরকার নেই। আমরা একটু বেরোবো, ফিরে এসে খাওয়া দাওয়া যাবে। আপনারা কি এখনই বেরোবেন?
বাইরে কুয়াশায় তো কিছুই দেখা যাচ্ছে না। অবশ্য এখানকার কুয়াশা কাটতে বেলা 12টা বেজে যায়। সাবধানে যাবেন। ভদ্রলোকের কাছ থেকে বিদায় নিয়ে আমরা সবে পা বাড়িয়েছি, অমনি ওনার ডাকে ফিরে তাকালাম। বোধ করি গতকাল রাতে তীর্থর রসিকতার কথা মাথায় রেখেই ভদ্রলোক আমতা করে বললেন, আহ, আহ, বলছিলাম আজকের রাতের ব্যাপারটা আপনাদের মনে আছে নিশ্চয়ই। কর্মচারীরা কিন্তু সন্ধ্যের পর কেউ থাকবে না, তাই আজকে রাতের খাবারটা তারা আগেই আপনাদের ঘরে পৌঁছে দিয়ে যাবে। নিচে নেমে একটা জিনিস লক্ষ্য করলাম। অন্যান্য বোর্ডাররা ইতিমধ্যে নিজেদের মালপত্র নিয়ে লবিতে নেমে এসেছে। তারা প্রায় সবাই একটু অদ্ভুত কৌতুক দৃষ্টি নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। বুঝলাম আমাদের আজ রাতে হোটেলে থাকার ব্যাপারটা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। উপভোগ করার মতো পরিস্থিতি বটে। আমরা জঙ্গলের দিকে রওনা হলাম। বাইরেটা তখন ঘন কুয়াশার চাদরে ঢাকা। হোটেল থেকে একটা পথ ধরে কিছুটা উপরে উঠলে জঙ্গল। সাবধানে পা ফেলতে হচ্ছে, নইলে ভেজা মাটিতে পা পিছলে যাওয়ার ভয় আছে। ঝালরের সম্পূর্ণ জঙ্গলটা শুধুমাত্র একটা কুয়াশার তাল। সামনের গাছগুলোকে অস্পষ্ট দেখা গেলেও ভেতরেরগুলো একেবারে সাদা। আমাদের সমতল এলাকার গ্রাম্য প্রকৃতির সাথে পাহাড়ি অঞ্চলের গ্রামের প্রকৃতির সেরকম কোনো পার্থক্য নেই। সৌন্দর্যের মাপকাঠিতে একে অপরকে বেমালুম টেক্কা দিতে পারে, তবে পাহাড়ের বুকে বাঁকে বাঁকে দৃশ্য বদলে যায়। দুজনে হাঁটতে হাঁটতে একটা জায়গায় এসে থমকে দাঁড়িয়ে পড়লাম। ডালপালার পর্দা সরে গিয়ে চোখের সামনে ফুটে উঠেছে এক অপূর্ব দৃশ্য। মেঘাচ্ছন্ন আকাশের নিচে উল্টো দিকের সবুজ ঢাকা পাহাড়টার বুক চিরে সোজা নিচে নেমে এসেছে একটা সাদা রেখা। দূর থেকে তার ঝরঝর শব্দ পাহাড়ের বুকে বুকে প্রতিধ্বনিত হয়ে একটা মৃদু গুঞ্জন তুলেছে কানের খুব কাছে। আস্তে আস্তে কুয়াশা কাটতে শুরু করেছে। জায়গায় জায়গায় রোদের হলুদ রেখা চিকচিক করছে। জঙ্গলটাও আমাদের চোখের সামনে স্পষ্ট হতে শুরু করেছে। চারিদিকে নানা রকম পাখির কলতান। তাদের মধ্যে যে দু একটা চোখে পড়ল, তাদের সৌন্দর্য রূপকথার রাজকন্যাকেও হার মানায়। তবে এখানকার কিংবদন্তি যদি সত্যি হয়, তবে এরা এই পৃথিবীর বুকে আর মাত্র কয়েক ঘন্টার অতিথি। এই মুহূর্তে হোটেলে ফিরে আসতে আমার বা তীর্থর কারুর মন চাইছিল না, কিন্তু পেটের খিদে মানুষের একটা আদিম প্রবৃত্তি। আজ রাতে কোনো মতেই ঘুমানো যাবে না, নইলে যে এখানে আসাটাই বৃথা। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল, আর বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল জাতিঙ্কায়। সন্ধ্যাবেলাতেই একেবারে চায়ের সাথে রাতে ডিনার অগ্রিম পাঠিয়ে দেওয়া হলো আমাদের ঘরে। ম্যানেজার বাবু নিজে এসে হোটেলের মেন গেটের চাবি আমাদের হাতে দিয়ে বললেন, আমরা তবে চললাম। তালাটা ভালো মতো লাগিয়ে দেবেন, আর রাতে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বেন। আপনি কোনো চিন্তা করবেন না। ভদ্রলোক বেরোতে গিয়েও একবার ঘুরে তাকালেন, হাত জোড় করে অনুরোধের ভঙ্গিতে বললেন, এখানে যখন থেকেই গেলেন তখন একটা অনুরোধ করব আপনাদের। রাতে কোনো রকম শব্দ হলে দয়া করে দরজা খুলে ঘরের বাইরে বেরোবেন না। আপনি বৃথাই এত চিন্তা করছেন। কাল সকালে এসে দেখবেন আমরা দুজনে ঠিক আছি, কেউ অজ্ঞান হয়ে যাব না। বলেই এমন বিশ্রীভাবে হাসল যে ম্যানেজার বাবু আর এক মুহূর্ত সময় নষ্ট না করে বেরিয়ে গেলেন। এখন এই সম্পূর্ণ হোটেলে শুধু নয়, মনে হয় এই গোটা এলাকাটাতেই মাত্র আমরা দুজন। আমাদের সাথে জেগে আছে ঝালর আর তার পক্ষী দল। শুরু হলো আমাদের রাত্রি যাপন।
আমার মনের ভিতর কৌতূহলের সাথে কোথাও যেন একটা ভয় কাজ করছে। রাতে ঠিক কি কি হতে পারে সেই চিন্তা করতে গিয়েই একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। আমার চিন্তায় ছেদ ঘটালো তীর্থ। এই ম্যানেজার ভদ্রলোকটা কিন্তু বেশ ভালো মানুষ। আমি মুখে কোনো উত্তর না দিয়ে শুধু ঘাড় নাড়লাম। বলছিলাম রাতের খাবারটা পরে খাবো, বুঝলি? ব্যালকনিতে বসে একটু আড্ডা মারলে কেমন হয়? এই ঠান্ডায়? এই না, বড্ড বুড়ো বুড়ো হাবভাব করিস, জানিস তো। জ্যাকেট, সোয়েটার, মাফলার, পায়ে মোজা, ঠান্ডা ঢুকবে কোত্থেকে শুনি? কাজী আমি আর কোনো কথা না বাড়িয়ে ব্যালকনিতে গিয়ে বসলাম। ঘরের আলোটা নিজের সীমা পেরিয়ে আমাদের গায়ে এসে পড়েছে। বেশ কিছুক্ষণ আড্ডা মারার পর হঠাৎ তীর্থ বলে উঠল, ধর, সন্ধ্যা পেরিয়ে তো রাত প্রায় 9টা বাজতে চললো, কই এখনো তো কিছুই টের পেলাম না রে। তীর্থর মুখের কথা শেষ হলো না। প্রচণ্ড জোরে একটা বাজ পড়ল, সাথে দু এক ফোঁটা বৃষ্টি। অমাবস্যার রাত বলেই হয়তো আকাশের মেঘটা এতক্ষণ চোখে পড়েনি। আমরা তাড়াতাড়ি ঘরে ঢুকে এলাম। তীর্থ আমার পেছনে ছিল। সে যখন ঘরে ঢুকতে যাবে ঠিক আরেকটা বাজ পড়ল তখন। অমাবস্যার মিশমিশে কালো অন্ধকারটা যেন ক্ষণিকের জন্য দূর হয়ে গেল। কারণটা ঠিক বলতে পারবো না, কিন্তু তীর্থ ঘরে ঢুকতে গিয়েও পিছিয়ে গেল ব্যালকনিতে। চোখ দুটোকে কুঁচকে একবার জঙ্গলের দিকে তাকালো, কিছু একটা যেন খোঁজার চেষ্টা। আমি প্রশ্ন করলাম, কিরে এত মন দিয়ে কি দেখছিস? ঠিক বুঝতে পারছি না, কেন জানি না মনে হলো ওই জঙ্গলের সীমানায় হোটেলের খুব কাছেই কিছু একটা দেখলাম। কয়েক সেকেন্ডের আলোয় সেভাবে কিছু বুঝতে পারলাম না। বলছি একবার নিচে গিয়ে দেখলে হতো না? পাগল হলি নাকি? দেখতে এসেছি, মরতে নয়। দেখ, স্পষ্ট কথা শুনে রাখ, যা দেখবি যা শুনবি সব এখান থেকে। নিচে যাবার কথা ভুল করেও মাথায় আনবি না। তুই কি ভয় পেলি? ভয়টাই জানি না, যেচে বিপদের মুখে পড়তে আমি নারাজ। এখন আয়, রাতের খাবারটা সেরে ফেলি। তীর্থ আমার দিকে তাকিয়ে একবার মুচকি হাসল। বুঝলাম হাসিটা ব্যঙ্গাত্মক। আমি সেদিকে বিশেষ গুরুত্ব না দিয়ে সোজা গিয়ে খেতে বসলাম। অবশিষ্ট মাংসের ঝোলে রুটির শেষ টুকরোটা চুবিয়ে সবে মুখে দিতে যাব, এমন সময় আমাদের ডান দিকের বন্ধ কাঁচের জানালাটাতে ধপ করে কিছু একটাতে বাড়ি খেয়ে নিচে পড়ে গেল। জিনিসটা সম্পূর্ণ দেখতে পাইনি, তবে যেটুকু দেখেছি সেটাই ভয়ানক। জানালার কাঁচটা লাল রক্তে ভরে উঠেছে। সেই রক্ত বৃষ্টির জলে ধুয়ে যাবার আগেই লম্বা লাল জিভের মতো মাংসালো অংশ সেটাকে চেটে পরিষ্কার করে দিল। আমাদের এতক্ষণের সমস্ত বীরত্ব যেন নিমেষে উবে গেল। তীর্থ শুকনো গলায় বলল, তবে কি ভুল সিদ্ধান্ত নিলাম? তীর্থর কথায় আমার ভয়টা যেন দ্বিগুণ হয়ে গেল। ম্যানেজার বাবু ঠিক এই রকমই একটা ঘটনা আমাদের বলেছিলেন। সমস্ত ভয় আর চিন্তাকে বাধা দিয়ে ঠিক তখন নিচের দরজাটায় টোকা পড়ল। ম্যানেজার বাবুর ঘরের দরজাতেও ঠিক একইভাবে টোকা পড়েছিল সেদিন রাতে। কিন্তু এই টোকাটা আমাদের দরজায় নয়, নিচে হোটেলের রিসেপশনের দরজাটাতে। আমি বললাম, কিরে, কি একবার দরজা খুলে দেখবি নাকি? যদি সত্যি সত্যি কেউ এখানে বিপদে পড়ে এসে দরজা ধাক্কায়। দেখলাম ব্যাপারটাতে তীর্থর মত আছে। দুজনে মিলে নিচে গেলাম। দরজায় তখনও টোকা পড়ছে। হঠাৎ ম্যানেজার বাবুর গলা পেলাম দরজার বাইরে। মিস্টার ঘোষ, মিস্টার চক্রবর্তী, দরজাটা খুলুন প্লিজ, দরজাটা খুলুন। আমরা যেন কিছুটা স্বস্তি বোধ করলাম। তীর্থ তাড়াতাড়ি এগিয়ে দরজাটা খুলে দিতেই
ভদ্রলোক একেবারে হুড়মুড়িয়ে ভেতরে ঢুকলেন। এ কি, আপনি এ সময় এখানে? আপনি বাড়ি যাননি? আপনাদের ছেড়ে যেতে পারলাম না। আসলে ম্যানেজার হিসাবে আপনাদের প্রতি আমার কর্তব্য আছে, সেটা কি করে অস্বীকার করি বলুন তো। আর সেদিন তো আমি একা ছিলাম, আজকে 3 জন আছি। যা হবে দেখা যাবে, গল্প করেই না হয় রাতটা কাটিয়ে দেবো। সত্যি কথা বলতে কি, ম্যানেজার বাবুর ফিরে আসা ব্যাপারটা আমাদের কাছে অপ্রত্যাশিত হলেও বুকে বেশ বল পেলাম। আপনাদের কি খাওয়া হয়ে গেছে? খাওয়াটা শুরু হয়েছিল কিন্তু শেষ করতে পারলাম না। তার আগেই তীর্থ কথাটা ইয়ে, শেষ মানে- না করেই আমার দিকে তাকালো। শেষ করতে পারলেন না মানে? খাবারে কোনো সমস্যা? আমি একটু আগে ঘটে যাওয়া ঘটনাটা ম্যানেজার বাবুকে বললাম। আমি তো আপনাদের আগেই বলেছিলাম আজকে রাতটা এখানে না থাকতে, আপনারা তো শুনলেন না। যাই হোক, এখন যখন আমি আছি আর ভয় নেই। কথায় বলে স্বভাব যায় না মূলে। তীর্থর অবস্থাও ঠিক তাই। এতক্ষণ ভয়ে কুঁকড়ে থাকলেও ম্যানেজার বাবুর উপস্থিতি মাত্রই সে অমনি সমূর্তি ধারণ করেছে। ভদ্রলোকের মুখের কথা শেষ না হতেই তীর্থ বলে উঠল, আপনি বাঁচাবেন আমাদের? আপনি তো সেদিন নিজেই জ্ঞান হারিয়ে পড়ে গেছিলেন। এই চুপ কর। আমি ইশারায় তীর্থকে চুপ করতে বললাম। ভাবলাম একেতেই ভদ্রলোক এই অলক্ষণে অমাবস্যার রাতে এই ঝড় জল মাথায় করে যে এসেছেন আমাদের জন্য, তার উপরে এইসব কথা শুনলে উনি অপমানিত বোধ করবেন। কিন্তু ঘটল ঠিক উল্টোটা। তীর্থর কথায় ভদ্রলোক রাগ করা তো দূরের কথা, বরং সজোরে হেসে জবাব দিলেন, আরে সেদিনকার পরিস্থিতি আর আজকের মধ্যে অনেক তফাৎ। আজকে যখন 3 জনে একসাথে আছি, ভয় পাওয়ার কোনো দরকার নেই। চলুন আমরা বরং ঘরে গিয়ে বসি। তখন থেকে যে আমাদের এত অভয় দিয়ে যাচ্ছেন, আমি যদি এখন আপনাকে বলি ওই জঙ্গল থেকে ঘুরে আসতে, পারবেন? সব বিষয় হালকাভাবে নেওয়াটা ঠিক নয় ঘোষবাবু। আমি পারবো, আপনি পারবেন তো? আমি পরিস্থিতি সামাল দেবার জন্য তড়িঘড়ি বলে উঠলাম, না না, তার কোনো দরকার নেই। এই তীর্থ থামবি এবার, একটু আগে তো গুটিয়ে গেছিলি। আর আপনাকেও বলি ম্যানেজার বাবু, ও একটু এরকমই, ওর কথা অত কানে তুলবেন না। আপনি না হয় এখানে অনেক দিন ধরে আছেন, কিন্তু আমরা তো একেবারে নতুন। জীবনের ঝুঁকি নিয়ে আপনি এখানে এসেছেন, শুধু শুধু ওর প্ররোচনায় পা দেবেন না। ঘোষবাবু বোধহয় ভেবেছেন এই ঝাল আর জঙ্গলের পুরোটাই ধাপ্পা, তাই হয়তো অতটা গা করছেন। একটু আগে যা দেখেছেন তাতে বোধহয় বিপদটা ঠিক পাকাপোক্তভাবে উপলব্ধি করে উঠতে পারেননি উনি। তাই ভাবছিলাম অতই সাহস থাকলে না হয় আরেকবার যদি... শেষের কথাগুলো একেবারে তীর্থর চোখে চোখ রেখে বললেন ম্যানেজার ভদ্রলোক। কথাগুলো তীর্থর আত্মসম্মানে আঘাত করল। আপনি কি বলতে চাইছেন বলুন তো? আমরা যেচে এখানে থাকতে এসেছি, ভয় পেলে নিশ্চয়ই সেটা করতাম না। সাবাস, তাহলে আর দেরি কেন? চলুন এই আমাবস্যার রাতে ঝালর জঙ্গলটা একবার দেখে আসি। তবে একটা কথা, ওখানে গিয়ে আর যাই করুন, আমার থেকে আলাদা হবার চেষ্টা একেবারেই করবেন না, তাহলে বিপদ আপনাদেরই। আহা, কি শুরু করলেনটা কি দুজনে? চলুন তবে যাওয়া যাক। গর্জে উঠল তীর্থ। আমার আপত্তি এবারে আর থোপে টিকল না। তিনজনে দুটো টর্চ হাতে নিয়ে আমরা পেরিয়ে পড়লাম। বাইরের বৃষ্টিটা ততক্ষণে ধরে এসেছে। তিনজনে চলেছি, ম্যানেজার বাবু সামনে আর আমরা পেছন পেছন। অমাবস্যার পরের দিন এখানকার নাগা আদিবাসীদের ঘরে ঘরে উৎসব লেগে যায়, মরা পাখির মাংস খাওয়ার উৎসব। তার নমুনা আমরা হোটেল থেকে বেরিয়েই দেখতে পেলাম। সমস্ত পথ জুড়ে যেখানেই আমাদের টর্চের আলো পড়ছে, সেখানেই কেবল নানান রকম মৃত পাখির দেহ পড়ে আছে। ম্যানেজার বাবু বললেন, এটা তো কিছুই নয়, রাত আরও বাড়ুক, মাঝরাতের এখানে শিলাবৃষ্টির মতো পাখির শরীর মাটিতে পড়ে। কথায় কথায় আমরা জঙ্গলের অনেকটা ভেতরে চলে এসেছি।
সমস্ত জঙ্গলটা ঠিক একটা মৃত্যুপুরীর মতো লাগছে। ম্যানেজার বাবু মাঝে মাঝে পেছনে ঘুরে আমাদের দেখছেন। লম্বা লম্বা গাছগুলোর মাথার উপর চাদরের মতো আকাশটাকে ঢেকে রেখেছে। এতটা পথ নির্বিঘ্নে চলে আসার পর মনের মধ্যে সবেমাত্র একটু সাহস সঞ্চয় হয়েছে। এমন সময় ঠিক আমাদের পেছনে একটা শব্দ শুনতে পেলাম। কাদার উপর খুব সাবধানে হাঁটলে যেমন আওয়াজ হয় ঠিক তেমন। আমি আর তীর্থ চমকে উঠে একবার পেছনে ঘুরে তাকালাম। ম্যানেজার বাবু কিন্তু নির্বিকার। অত্যন্ত স্বাভাবিক গলায় তিনি বললেন, আপনারা দুজন আমার সামনে আসুন, হামলাটা পেছন থেকেই আসে। ওনার মুখে এই কথাটা শুনে আমার হৃৎপিণ্ড তখন বাইরে বেরিয়ে আসার উপক্রম হয়েছে। কে হামলা করবে পেছন থেকে? না না, সামনে যাওয়ার দরকার নেই। আর আর ওর রাতে জঙ্গলের ভিতরে নানা রকম আওয়াজ হতেই পারে। আপনার কথায় ভুলে সামনে যাই, আর তারপর আপনি আমাদেরকে নিয়ে ওই উল্টোপাল্টা রসিকতা করুন আর কি। তীর্থর মুখের কথা শেষ হলো না, তার আগেই ওর পায়ের কাছে কি একটা থপ করে এসে পড়ল। দুটো টর্চের আলো সেদিকে পড়তেই দেখলাম একটা ঘাড় ভাঙা মৃত পাখি হঠাৎ একটা টর্চের আলো মাটিতে পড়ে গড়াগড়ি খেতে লাগলো। ওটা তীর্থর। কিরে? কিন্তু কিছু বলার আগেই ওর পাশের ঝোপের মধ্যে একটা আলোড়ন খেলে গেল, আর কানে এলো ওর মর্মান্তিক আর্তনাদ। আমি দেখলাম তীর্থর শরীরটাকে কেউ মাটিতে হিঁচড়ে নিয়ে যাচ্ছে অতি দ্রুত। সাথে সাথে ম্যানেজার বিদ্যুতের গতিতে আমাকে পেরিয়ে লাফ দিয়ে পড়লেন মাটিতে তীর্থর হাত দুটো ধরার জন্য। আমি সেইবার প্রথম নিজের চোখে দেখলাম যে একটা মানুষ কোনো রকম প্রস্তুতি ছাড়াই এক লাফে কিংবা বলা ভালো প্রায় উড়ে গিয়ে 15-20 হাত দূরত্ব অতিক্রম করতে পারে। কিন্তু তাতে কোনো লাভ হলো না অবশ্য। চোখের পলকে জঙ্গলের ভেতর হারিয়ে গেল তীর্থ। ওর আর্তনাদ বাতাসে প্রতিধ্বনিত হয়ে মিশে গেল। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। ছুটে গেলাম ম্যানেজার বাবুকে তোলার জন্য, কিন্তু তার প্রয়োজন পড়ল না। তিনি নিজেই উঠে দাঁড়ালেন। এখানে আর এক মুহূর্ত নয়, একবার মাটি ছেড়ে শূন্যে উঠে গেলে আর কিছুই করার থাকবে না। ওনার কোনো কথার মানেই আমার কাছে ঠিক স্পষ্ট হচ্ছে না। সব কথাতেই কেমন যেন একটা ধোঁয়াশা। উনি আমার হাত ধরে ছুটতে শুরু করলেন। ঠিক যেন মনে হচ্ছে আমি শুধু দৌড়ানোর অভিনয় করছি আর অন্য কেউ আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু তীর্থ, ওর কি হবে? হঠাৎ আমাদের পিছনে ফেলে আসা গাছগুলোতেও প্রচণ্ড তাণ্ডব শুরু হলো। ঠিক যেন একতাল দমকা হাওয়া ধাক্কা খেতে খেতে প্রচণ্ড গতিতে ধেয়ে আসছে আমাদের দিকে। তার সাথে একটা কান ফাটানো বিশ্রী শব্দ। কোনো রাত চড়া পাখির চিৎকার বিকৃত হয়ে বহুগুণ বেড়ে গেছে। কোনো মতেই পেছনে ঘুরে তাকাবেন না সন্দীপবাবু। যেমনভাবে চলছেন চলতে থাকুন। সাক্ষাৎ বিপদ যখন আপনাদের পেছনে, তখন তীর্থবাবু খুব কাছেই কোথাও আছেন। আরও কিছুটা দূর এগোনোর পর আমরা একটা ক্ষীণ কণ্ঠস্বর শুনতে পেলাম। উপর দিকে দেখুন। সামনের দিকে তাকাতেই আমার গলার কাছে কিছু যেন একটা দলা পাকিয়ে উঠল। টর্চের আলোয় দেখলাম একটা লম্বা ইউ গাছের উঁচু ডাল থেকে তীর্থর শরীরটা দুদিকে ঝুলছে। গলার ক্ষত স্থান থেকে রক্ত কানের পাশ দিয়ে গড়িয়ে পড়ছে মাটিতে। চোখ দুটো আধ বোঝা। আমি আলোটা নামিয়ে আনলাম সেদিক থেকে। ছেলেবেলার বন্ধুর মর্মান্তিক পরিণতি চোখে দেখা যায় না। তীর্থকে কি করে বাঁচানো যায় সেই নিয়ে ম্যানেজার বাবুকে প্রশ্ন করতে যাব, হঠাৎ তিনি আমায় এক ঝটকায় নিজের কাছে টেনে নিলেন। আর সাথে সাথে এতক্ষণ আমাদের পেছনে ছুটে আসা হাওয়ার কুণ্ডলিটা আছাড় খেয়ে পড়ল আমার জায়গাটাতে। ভদ্রলোকের অনুধাবন শক্তি দেখে আমি অবাক হলাম। যে রহস্যের টানে এখানে আসা, এবার সেই রহস্য উন্মোচনের পালা।
তীর্থর শরীরটা তখনও ওইখানে ঝুলছে। চারিদিকে ছড়িয়ে আছে অসংখ্য পাখির প্রাণহীন শরীর। প্রকৃতি যেন এখন তার নিজের সৃষ্টিকেই রক্ষা করতে অক্ষম। আমাদেরকে মাঝখানে রেখে কিছু একটা প্রদক্ষিণ করছে চারিদিকে। চোখে দেখা না গেলেও তার উপস্থিতির শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। যদিও অমাবস্যার রাত, তবুও আমার আর ম্যানেজার বাবুর হাতে টর্চের আলোয় চারিদিকটা অল্প হলেও নজরে পড়ে। কিছুক্ষণের মধ্যেই সবটা নিস্তব্ধ, কোথাও কোনো শব্দ নেই। তীর্থর গোঙানি শব্দটাও যেন আগের থেকে অনেক কমে এসেছে। আমি আর ম্যানেজার দাঁড়িয়ে আছি পাথরের মতো। শুধু আমাদের চোখ দুটো চারিদিকে ঘুরপাক খাচ্ছে কোনো অকস্মাৎ বিপদের সন্ধানে। হঠাৎ সেই নিস্তব্ধতা ভেঙে আমার পেছনে ঠিক ঘাড়ের কাছে শোনা গেল আবার সেই কোনো এক দানবীয় রাতচড়া পাখির বিকৃত চিৎকার। ম্যানেজার বাবু সাথে সাথে এক ঝটকায় আমাকে মাটিতে ফেলে দিলেন। আমি শক্ত কিছু একটার সাথে হোঁচট খেয়ে গিয়ে পড়লাম। ভয় হোক বা অন্য কোনো কারণে আমি জ্ঞান হারালাম। চোখ দুটো বন্ধ হয়ে আসার আগে মাটিতে গড়িয়ে পড়া তির্যক টর্চের আলোয় দেখলাম ম্যানেজার বাবু কোনো এক অদ্ভুত কালচে রক্তবর্ণ প্রাণীর বিরুদ্ধে ক্রমাগত লড়ে চলেছে। হয়তো ঠিক মতো পেরে উঠছেন না, তাও হাল ছাড়বার পাত্র উনি নন। মাঝে মধ্যে আমার কানে ভেসে আসছে সেই রাত চড়ার তীব্র চিৎকার। শুরু হয়েছে মৃত পাখির বৃষ্টি। বেশ কয়েকটা আমার গায়ে এসেও পড়ল বলে মনে হলো। সেদিন রাতে কে জিতেছিল বলতে পারবো না। তার আগেই জ্ঞান হারিয়েছিলাম আমি। পরের দিন সকালে যখন জ্ঞান ফিরল, তখন আমি হোটেলের ঘরে। আমাকে ঘিরে কর্মচারী এবং স্থানীয় কিছু মানুষ দাঁড়িয়ে আছে। ভিড়ের মধ্যে থেকে একজন বলল, এখন শরীর কেমন লাগছে স্যার? আপনার বন্ধুকে গৌহাটিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তার বলেছেন ভয়ের কিছু নেই, কাল ছেড়ে দেবেন। তীর্থর কথা উঠতেই আমার গতকাল রাতের সব ঘটনা মনে পড়ে গেল। ম্যানেজার বাবু কোথায়? আমার এই প্রশ্নটা যেন ঘরের মধ্যে একটা বিষাদ মাখা অন্ধকারের সৃষ্টি করল। ম্যানেজার বাবু আর নেই। কাল রাতেই স্টেশন থেকে হোটেলে আসার পথে উনি রাস্তায় মারা গেছেন। বডিটা পোস্টমর্টেমে গেছে। কিন্তু আপনি আর তীর্থ স্যার কেন গেছিলেন জঙ্গলে? আপনারা দুজন যে এখনো প্রাণে বেঁচে আছেন সেটা তো আমরা ভাবতেই পারছি না। ওদের কারোর কোনো কথাই যেন আমার কানে পৌঁছাচ্ছিল না। হোটেলে আসার রাস্তায় মানে? সেদিন সমস্ত ঘটনা শুনে আর পোস্টমর্টেমের রিপোর্ট দেখে আমার মুখে আর কোনো কথা ফুটল না। গতকাল রাতে খাওয়া দাওয়া সেরে ম্যানেজার বাবু রওনা দিয়েছিলেন হোটেলের উদ্দেশ্যে। তিনি যখন এখানে এসে পৌঁছান তখন রাত 10টা বেজে গেছিল। পোস্টমর্টেম রিপোর্ট বলছে মৃত্যুর সময় রাত 9:15 থেকে 9:30টার মধ্যে। আজ সকালে কর্মচারীরা ওনার কাটা মাথাটা হোটেলের পেছনের বাগানে আবিষ্কার করে, ঠিক আমাদের ঘরের জানালাটার নিচে। তাহলে কাল রাতে খাওয়ার সময় ওটা কি এসে পড়েছিল? ওই চটচটে লাল জিপটা কাঁচের জানলা থেকে যে রক্ত চেটে খাচ্ছিল সেটা ম্যানেজার বাবুর। তাহলে কাল সারা রাত আমাদের সাথে যিনি ছিলেন তিনি? ওনার সমস্ত কথার ধোঁয়াশা যেন এবার কাটতে শুরু করেছে। কেন তিনি বারবার অভয় দিচ্ছিলেন?
আমাদের কেন বলছিলেন আগের আর এখনের পরিস্থিতির মধ্যে অনেক পার্থক্য। আমার এত জোরে দৌড়ানো সব যেন একটু একটু করে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে আমার কাছে। আমি আগের রাতের কোনো কথাই কর্মচারীদের জানালাম না। তাদের মধ্যে এই নিয়ে আতঙ্ক আরও বাড়ুক সেটা অবাঞ্ছিত। কাল সকালে তীর্থকে ছাড়বে, ঠিক করলাম ওকে নিয়ে সোজা স্টেশনে যাব। বিদায় জানালাম জাতিঙ্গাকে। জাতিঙ্গার অমাবস্যার রাত আজও রহস্যে ঘেরা। ছালোরের জঙ্গল আজও মানুষের আতঙ্কের কারণ। সেদিন জাতিঙ্গাকে পেছনে ফেলে আসলেও ম্যানেজার বাবুকে বিদায় জানাতে পারিনি মন থেকে। জানি না আজও তিনি ঝালরের জঙ্গলে মানুষের প্রাণ বাঁচিয়ে বেড়ান কিনা। জাতিঙ্গার ঝালর মুক্ত হোক তার অভিশাপ থেকে, তার সাথে মুক্তি ঘটুক ম্যানেজার বাবুর বিদেহী আত্মার। শেষ হলো পারমিতা চ্যাটার্জির লেখা একটা দুর্ধর্ষ ভূতের গল্প, জঙ্গলের আড়ালে। গল্পটা কেমন লাগলো কমেন্ট ডাউন বিলো, অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার আপনারা কোথা থেকে শুনছেন, কিভাবে শুনছেন, কি করতে করতে শুনছেন, আর এই গল্পটা শুনে আপনার কেমন লাগলো। অ্যান্ড আ ভেরি বিগ শাউট আউট টু দ্য মেম্বার্স অফ তালদিঘি তরুণ সংঘ, মানে দ্য মেম্বার্স অফ আওয়ার চ্যানেল। আপনাদের কন্টিনিউড সাপোর্ট ইজ হেল্পিং আউট দিস চ্যানেল আ লট। যারা অডিও স্টোরির রেগুলার লিসনার এবং বিভিন্ন রকমের চ্যানেল শোনেন, তারা এতদিনে বুঝতেই পারছেন যে হুড়মুড় করে দুমদাম করে উইদাউট এনি প্ল্যানিং কাজ করলে সে কাজ লং টার্মে করা যায় না। যার ফলে আজকের দিনে দাঁড়িয়ে অনেক অডিও স্টোরি ক্রিয়েটাররা কাজটাকে কন্টিনিউ করতে খুব স্ট্রাগল করছেন। তবে হিয়ার অ্যাট 221B হ্যারিসন রোড আমাদের গল্পও যেরকম খুবই সিম্পল থাকে, আমাদের চ্যানেলটাও অত্যন্ত সিম্পল প্ল্যানিংয়ের ওপরেই চলে, অ্যান্ড দ্যাট ইজ স্লো বাট স্টেডি গ্রোথ। যার জন্য আশা করি আপনারা দেখতেই পারছেন, স্পেশালি যারা আমাদের লং টার্ম লিসনার, তারা বুঝতেই পারছেন যে কাজের কোয়ালিটি এবং কোয়ান্টিটি ধীরে ধীরে বেড়ে চলেছে। কোয়ান্টিটি করতে গিয়ে আমরা কোনোদিনই কোয়ালিটিতে কম্প্রোমাইজ করিনি এবং করবও নয়। হ্যাঁ, এক একটা গল্পে মাঝে মধ্যে আমাদের ভুল ত্রুটি হয়ে যায় এবং সেটা আমরাও বুঝতে পারি, আপনারাও ধরিয়ে দেন। সো দ্যাট ইজ জাস্ট আ লার্নিং কার্ভ অন আওয়ার পার্ট অ্যান্ড ইমেন্স পেশেন্স অ্যান্ড টলারেন্স অ্যাট ইয়োর এন্ড, মানে আপনাদের। তো যাই হোক, যেটা বলছিলাম, সেই জন্যই আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে যারা পারলে আমাদের মেম্বারশিপটা অবশ্যই নেবেন। দিস উইল হেল্প আস টু কন্টিনিউ আওয়ার ওয়ার্ক ইন দ্য লং রান। আপনাদের বিভিন্ন কমেন্টস এবং আপনাদের বিভিন্ন মেল মেসেজে আপনারা যেরকম এই চ্যানেলটাকে ভালোবাসা দিয়েছেন, আশা করি এই চ্যানেলের লং টার্মের স্বার্থে আপনারা এইটা নিজেদের মতো করে কন্ট্রিবিউট করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আজকে আর আমরা কমেন্ট সেকশনের ভেতরে যাচ্ছি না, ওটা শনিবারের পর্বে থাকবে। আপাতত আজকের জন্য গুড নাইট। শুনতে থাকুন 221B হ্যারিসন রোড।